ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক ভাই। আমার সাথে আছেন আমাদের ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব, আছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান এবং আইসিটি সচিব, এবং গণমাধ্যমে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা সহ সালাম জানাই। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং লাইসেন্সিং পলিসি 2025 এই আইনটা আজকে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এই আইনের তিনটা বিষয় আমি উল্লেখ করব। পলিসি এটা নীতিমালা পাস হয়েছে। এই নীতিমালার তিনটা প্রধানতম বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। আর তৃতীয়ত এই আইনের মাধ্যমে এই নীতিমালার মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। তো প্রথম বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি, বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি নামে পরিচিত আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এই সংস্থার 26 ধরনের লাইসেন্স আছে এবং এই 26 ধরনের লাইসেন্সের মাধ্যমে প্রায় 2999টি প্রতিষ্ঠানকে কিংবা ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ অতিমাত্রায় মধ্যস্বত্বভোগী তৈরি করার জন্য বিগত যে পলিসি আইএলডিটিএস পলিসি আছে সেই পলিসিকে অপব্যবহার করে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এই বিশৃঙ্খলার মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাদান কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। আমরা যেটা করেছি যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছি। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদবাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা এটা ব্যবসা বান্ধব। সেটা কিভাবে? ধরুন আগের লাইসেন্সিং ব্যবস্থায় যারা আইটিসি কিংবা আইআইজি বা আইজিডব্লিউ পর্যায়ে কাজ করতো তারা এখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করবে। অর্থাৎ সেখানে যারা আইটিসি করতো তারা এখন আইআইজি করতে পারবে, আইআইজি যারা করতো তারা আইটিসি করতে পারবে, যারা আইজিডব্লিউ করতো তারাও এই সবগুলো সেবা দিতে পারবে। অর্থাৎ আমরা এই ক্যাটাগরিটাকে বড় করে সেখানে প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি করেছি। একইভাবে দ্বিতীয় স্তরে আমরা একটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেয়ার তৈরি করছি। অর্থাৎ এই স্তরে অবকাঠামোগত যারা বিনিয়োগ করবে, যেমন ধরুন ফাইবার নেটওয়ার্ক, দেশব্যাপী যে ফাইবার নেটওয়ার্কটা আছে, যেমন ধরুন টাওয়ার ব্যবসা সেটা আছে, যেমন ধরুন ডেটা সেন্টার ইত্যাদি আছে। তো এর মধ্যে আমরা 2টা ক্যাটাগরি রেখেছি, একটা হচ্ছে টাওয়ার লাইসেন্স এবং আপনার ফাইবার লাইসেন্স। আগে যেটা ছিল, বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। আর উভয়েই ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে পারবে। ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেসের জন্য আমাদের কোনো ধরনের লাইসেন্স লাগবে না। আমরা এটা ডিরেগুলেশনের মধ্যে রাখছি যাতে আমাদের ডিজিটাল ইকোনমির ভবিষ্যৎটা উন্মুক্ত হয়। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং টাওয়ার বিজনেসে নতুন নতুন অপারেটর আসবে এবং এই খাতটাকে প্রতিযোগিতামূলক করবে। একইভাবে পুরনো পলিসিতে কিছু নতুন টেকনোলজিকে আনা যাচ্ছিল না। এই প্রযুক্তিগুলোকে আনলক করার চেষ্টা করা হয়েছে নতুন পলিসিতে। যেমন ধরুন MVNO, আপনারা যারা বিদেশে যান তারা দেখবেন যে কয়েক ডজন সেলুলার মোবাইল সেবাদাতা কোম্পানি থাকে, কিন্তু বাংলাদেশে মাত্র 4টি আছে। যেহেতু MVNO আসেনি সেজন্য সেলুলার সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়নি। আমরা এই প্রতিযোগিতার বিষয়টাকে অ্যাড্রেস করেছি এই নতুন পলিসির মাধ্যমে। একই সাথে প্রাইভেট 5G, ভয়েস ওভার ওয়াইফাই কিংবা ওয়াইফাই 6, ওয়াইফাই 7-এর মতো প্রযুক্তিগুলো এই লাইসেন্সের হাত ধরে আসতে পারবে। আমরা মনে করি যে নতুন 3টা স্তর, এই স্তরের মধ্যে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা ভয়েস কল এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিযোগিতার মাধ্যমে কম মূল্যে সেবা পাবে। আমরা এই পলিসিতে দ্বিতীয় যে বিষয়টি অ্যাড্রেস করছি সেটাকে আমরা বলছি সেবা মান অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস। আমরা
কিছুদিন আগে একটা নতুন কোয়ালিটি অফ সার্ভিসের নীতিমালা প্রকাশ করেছি, গাইডলাইন প্রকাশ করেছি। সেখানে অনেকগুলো কি পারফরমেন্স ইন্ডেক্স বা কেপিআই দিয়েছি। এই কেপিআইগুলোকে আমরা কয়েকটা স্তরে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ গ্রাহক মোবাইল নেটওয়ার্কে কত সহজে প্রবেশাধিকার পাবেন। একটা হচ্ছে রিটেইনেবিলিটি, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কল সেট করতে যাতে বেশি সময় না লাগে, এবং তার কলটা সেট হওয়ার পর সে যদি মুভ করে যে কোনো ট্রান্সপোর্টেশনে, বাসে, ট্রাকে বা যে কোনোভাবে, তাহলে তার কলটা ডিসকানেক্ট হয়ে যাবে না, এবং একই সাথে তার যে কানেকশনের কোয়ালিটি ভালো থাকবে। তো সেই জন্য আমরা বলেছি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য কোয়ালিটিটা হচ্ছে 15 Mbps, এবং মোবাইল সেলুলার ইন্টারনেটের জন্য এটা 10 Mbps। আগে মেজার করা হতো না, অর্থাৎ পরীক্ষা করা হতো না, আমরা এখন পরীক্ষা করার ব্যবস্থা রাখছি। এবং একই সাথে আমরা বলছি শহরে এবং গ্রামে, পাহাড়ে এবং সমতলে, উপকূলে কিংবা উত্তরে আমাদেরকে একটা কাছাকাছি কোয়ালিটির সেবা বিন্যাস করতে হবে। এবং এই নতুন পলিসিতে আমরা বলেছি যে বর্তমানে দেশে মাত্র 20% মোবাইল টাওয়ারে ফাইবারাইজেশন পৌঁছেছে। আমরা বলেছি আগামী 3 বছরের মধ্যে এটাকে 80% পৌঁছাতে হবে। এবং একই সাথে আমরা বলেছি সারা দেশে শুধুমাত্র শহরে ভালো ক্যাপাসিটি দিয়ে গ্রামকে বঞ্চিত রাখার যে বৈষম্য, সেই বৈষম্য থেকে সরে এসে আমরা বলেছি সারা দেশে একটা কভারেজ লেয়ার রাখতে হবে এবং একাধিক ক্যাপাসিটি লেয়ার থাকতে হবে। আজকে আমরা মানসম্পন্ন সেবা পাচ্ছি না, তার কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলোর মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দেওয়া অসম্ভব। আমরা নতুন পলিসিতে এই বিষয়টা অ্যাড্রেস করেছি। আর তৃতীয় বিষয়টা যে প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা করেছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে টেলিযোগাযোগ খাতের যেই শুল্ক ব্যবস্থাটা, এই ব্যবস্থাটায় আমরা বেশ উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আহরণ করি। এখন যেহেতু কর জিডিপি অনুপাত অত্যন্ত নিম্ন এবং গত বছরে সেটা 0.8% কমেছে, সেজন্য আমরা চেয়েছি যে সরকারকে রেভিনিউ আর্নিংয়ে একটা মেজর শক না দিয়ে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ভয়েস এবং ডেটা, ইন্টারনেট এবং ভয়েস কলের দাম কমাতে পারবো। তখন আমরা যেই পথে হেঁটেছি সেটা হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগিতা কমিয়ে দেবো এবং আমরা প্রতিযোগিতা বাড়াবো। আজকের যে পলিসি, এই পলিসি মতে আপনি যদি খুলনা শহরের একটি মোবাইল অপারেটর থেকে অন্য মোবাইল অপারেটরে একটা কল পাঠান, সেটা ভয়েস কল হোক কিংবা ইন্টারনেট কল হোক, তাহলে আপনাকে সেখানে এমন কিছু মধ্যস্বত্বভোগী ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে যে মোবাইল নেটওয়ার্কগুলো করা হয়, সেখানে মাত্র 10 বা 20 কোটি টাকা দিয়ে কিছু সার্ভার বসিয়ে তারা সেখানে কল প্রতি 5 পয়সা করে কাউন্ট করে। এই 4 বা 5 পয়সার মধ্যে তার খরচ যেখানে 1% কম, সেখানে সে মাত্র 50% রেভিনিউ সরকারকে দিয়ে প্রায় শত শত কোটি টাকা ছড়িয়ে নিচ্ছে। তো এই ধরনের মধ্যস্বত্বভোগীটা সরে গেলে আমরা মনে করি একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে এই বর্ধিত রাজস্ব আয় থেকে সরকার চাইলে ভয়েস এবং ডেটায় যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা কমাতে পারবে অথবা সাবসিডি দিতে পারবে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের যেই অঞ্চলগুলো রিমোট এলাকা, যে আমাদের হাওড় অঞ্চলগুলো, আমাদের উপকূলীয় অঞ্চলগুলো, কিন্তু পার্বত্য অঞ্চলগুলো, সেগুলো সোশ্যাল অব্লিগেটরি ফান্ডের টাকায় আমরা সেখানে নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। আমি মনে করি নতুন যে পলিসি, এই পলিসিতে এই সোশ্যাল অব্লিগেটরি ফান্ড বা সামাজিক দায়বদ্ধতার যে তহবিল আছে, এই তহবিলের কার্যক্ষমতা আরও বাড়বে এবং একই সাথে আমরা আরও বেশি সাবসিডি দিয়ে কিংবা শুল্ক কমিয়ে আমরা কম খরচে ভয়েস এবং ডেটার মানসম্পন্ন যে অবকাঠামো সেটা নিশ্চিত করতে পারবো। আমরা নতুন পলিসিতে লাইসেন্স মালিকানার কথা বলেছি, বিদেশি মালিকানা কিছুটা কমিয়ে এনেছি। এখন আপনারা জানেন যে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে 100% মালিকানা সম্ভব, আমরা সেখানে এটাকে 85%তে সীমাবদ্ধ করেছি এবং আমরা বলেছি যে আগামী 3 বছরের গ্রেস পিরিয়ড দিয়েছি। আগামী 3 বছরের মধ্যে মোবাইল কোম্পানিগুলো যাদের অন্তত 15% শেয়ার বাজারে উন্মুক্ত করে, তবে তাদের উপর যদি চাপ না হয়, সেজন্য আমরা বলেছি যে এই বিষয়টা আমাদের দেশের যে ইকোনমিক সক্ষমতা আছে, আমাদের শেয়ার বাজারের যে সক্ষমতা বা অন্যান্য ইকুইটি মার্কেটের যে শেয়ার সক্ষমতা আছে, সেই সক্ষমতার স্টাডির ভিত্তিতে নির্ধারণ হবে। আমরা এই পলিসিতে কারো লাইসেন্স কেড়ে নেব না, বরং প্রত্যেকটি লাইসেন্সই তার যে মেয়াদ দেওয়া হয়েছে সেই মেয়াদ পর্যন্ত অপারেট করতে পারবে। আমরা বলেছি যে এই লাইসেন্সের 3টা স্তর থাকবে। প্রথম স্তরটা আমরা শেষ করেছি, আমরা আজ থেকে দ্বিতীয় স্তরে এসেছি। এই দ্বিতীয় স্তরে আমরা একটা মাইগ্রেশন ফেজের মধ্য দিয়ে যাব। এখানে নতুন লাইসেন্স যারা বিনিয়োগ করে আসতে চান তারা এখানে নতুন লাইসেন্স নেবেন, আর যারা পুরনো আছেন তারা চাইলে যে কোনো সময় বিটিআরসিতে আবেদন করে নতুন লাইসেন্সিংয়ের মাধ্যমে এই নতুন স্তরে রূপান্তর হতে পারবেন। এবং তৃতীয় স্টেজে আমরা বলছি যে 2027 সালের মাঝামাঝিতে আমরা ফাইনাল স্টেজটা শুরু করতে চাই। এর মধ্যে আমরা বিদ্যমান যারা লাইসেন্স প্রাপ্ত আছেন তাদেরকে মাইগ্রেট করে নতুন লাইসেন্সিং পলিসিতে নিয়ে যেতে চাই। সর্বশেষ আমরা এই সার্বিক পলিসির মাধ্যমে, আপনারা জানেন অতীতে টেলিযোগাযোগ খাতে বেশ কিছু মনোপলি তৈরি হয়েছিল। একটা গ্রুপ সবগুলো লেয়ারের সব লাইসেন্সে অপারেট করছিল। নতুন লাইসেন্সের পলিসির মাধ্যমে এই দৌরাত্ম্য, এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা
সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। কারণ হচ্ছে আমরা 3টা স্তরের মধ্যে একটা সীমাবদ্ধতা টেনেছি যে একই স্তর অন্য স্তরে অপারেট করতে পারবে না এবং সর্বোচ্চ একটি মাত্র স্তরে অপারেট করতে হবে। আর যদি অন্য স্তরে অপারেট করতে হয় তাহলে ওই কোম্পানিকে সম্পূর্ণভাবে নতুন এফডিআই নিয়ে এসে বিনিয়োগ করতে পারবে। আপনাদের সবাইকে আমাকে শোনার জন্য